সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের বাহিরে অন্য একটি ক্লাস নিব, সেটা হলো পরিসংখ্যানের উপর একটি ক্লাস নিব। পরিসংখ্যান বিষয়টা পদার্থবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ পরিসংখ্যানের মাধ্যমে আমরা যেই হিসাবগুলা করি, কোনো একটা সংখ্যা নির্ণয় করি, সেটা জনসংখ্যার সংখ্যা হতে পারে, সেটা পশু পাখির সংখ্যা হতে পারে, সেটা যে কোনো কিছুর সংখ্যা হতে পারে। আমরা যে সংখ্যা বের করি বা সম্ভাবনাগুলা বের করি, ওই সম্ভাবনার সূত্রগুলা কিন্তু আমরা পদার্থবিজ্ঞানেও ব্যবহার করি। কারণ পদার্থবিজ্ঞানে আমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ পদার্থবিজ্ঞানে আমরা যে সমস্ত পার্টিকেলস নিয়ে কথা বলি, পড়াশোনা করি, সেই পার্টিকেলসগুলা কিন্তু তোমার সবই কিন্তু আনসিন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আনসিন বলছি। আর এছাড়াও আরও যেসব ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলো আছে, এগুলো কিন্তু সবই আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু এগুলা নিয়ে আমাদের ব্যাপক ক্যালকুলেশন করতে হয়, অনেক ধরনের হিসাব করতে হয়, সূত্র ফেলতে হয়। তাহলে এই যে তোমার পরিমাণগত ব্যাপারটা চলেই আসে, তখন সংখ্যার ব্যাপারটা চলে আসে, সম্ভাবনার ব্যাপারটা চলে আসে, ইলেকট্রনটা ওইখানে অবস্থান করতেছে কি করতেছে না। একটা ইলেকট্রন হইলে কি অবস্থা হবে, সেখানে 10⁹ সংখ্যক ইলেকট্রন হইলে কি হবে, তো ইত্যাদি ইত্যাদি। তো এই কারণে পরিসংখ্যানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা যারা নিয়মিত ক্লাস করো, সেটা সবাই আমাকে চিনো। আমি মোহাম্মদ শরীফুল আরিফিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তারপর আমি পদার্থবিজ্ঞান বিভাগের হলেও আমি তোমাদের পরিসংখ্যানের বিষয়ে একটা ক্লাস নিচ্ছি এখন। তো একটা জিনিস, পরিসংখ্যানটা শুরু করার আগে আমি একটা জিনিস একটু দেখাই তোমাদেরকে, তোমরা এটা চিনো। এই যে দেখা যাচ্ছে যে একটা আমার হাতে ছোট একটা ছক্কার গুটি আছে, তাই না? ছক্কার গুটি, তাহলে এইখানে আছে 5, এই যে 3 দেখা যাচ্ছে, তাই না? এখন এটার তল পৃষ্ঠ হচ্ছে মোট 6টা, তাই না? 6টা পৃষ্ঠ আছে। এখন আমি যদি এটাকে লুডো খেলার জন্য এটাকে মারি, এই 6 ওঠার সম্ভাবনা কিন্তু একবার থাকবে। 6 উঠতেও পারে, নাও পারে। আমি যদি 6বারও মারি, এই 6 একবারও নাও উঠতে পারে, আবার 6বারই উঠতে পারে। তাহলে এই যে একটা সম্ভাবনা বের করা, যে 6টা সংখ্যার মধ্যে সে কয়বার একবার আসতে পারে, তার সম্ভাবনা একবার মারলে 1, তাহলে 6-এর মধ্যে 1, তাহলে এই যে একটা হিসাব, এই হিসাবটা কিন্তু আমরা করতে পারি কিভাবে? তোমার এটা প্রবাবিলিটির মাধ্যমে করতে পারি। তো তোমাদের একটা কোর্স, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি। এইটা তোমাদের সিলেবাসে আছে। তো এইটা আমি আজকে একটু শুরু করব প্রবাবিলিটির সংজ্ঞা দিয়ে। তো আমরা একটু বোর্ডে চলে যাই। বোর্ডে দেখো প্রবাবিলিটি, তাহলে দেখো আজকে আমরা সেই ক্লাসটা নিচ্ছি। প্রবাবিলিটি জিনিসটা কি হবে? প্রবাবিলিটি ইজ এ মেজার অফ চান্স অফ দি অকারেন্স অফ সাম ইভেন্টস। প্রবাবিলিটি আমরা যদি একটু সংক্ষেপে বলি, প্রবাবিলিটি এটা বাংলায় কি বলবো? সম্ভাবনা প্রবাবিলিটি। তাহলে এটা সংজ্ঞা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? প্রবাবিলিটি ইজ এ মেজার অফ চান্স। তাহলে প্রথম দিকে যেহেতু আমি একটু লিখে দিই, প্রবাবিলিটি ইজ এ মেজার অফ কি নির্ণয় করা যায়? মেজার অফ চান্স, সুযোগ। মেজার অফ চান্স অফ দি অকারেন্স, মেজার অফ চান্স অফ দি অকারেন্স। ঘটনা, অকারেন্স মানে কি? ঘটনা। কিসের ঘটনা? অফ সাম ইভেন্টস, কোনো কিছু বিষয়ের আর কি, অফ সাম ইভেন্টস। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটির একটা ছোট্ট সংক্ষেপে একটা সংজ্ঞা। প্রবাবিলিটি ইজ এ মেজার অফ চান্স অফ দি অকারেন্স অফ সাম ইভেন্টস। এটাকে আমরা বলতে পারি মেজার অফ আনসার্টিনিটি। এই প্রবাবিলিটিকে আমরা কি বলতে পারি?
এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি মেজার অফ, মেজার অফ আনসার্টেনিটি, আনসার্টেনিটি, অনিশ্চয়তার নির্ণায়ক, অনিশ্চয়তা, তাই না? আনসার্টেনিটি কি? অনিশ্চয়তা। তাহলে এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, এটা যদি ইভেন্টটা হয় এ, ঘটনাটা হয় এ, তাহলে ম্যাথমেটিক্যালি এটা একটা রেশিওটা কি হবে? নাম্বার অফ ফেভারেবল আউটকামস, নাম্বার অফ ফেভারেবল আউটকামস। ফেভারেবল মানে ঘটতে পারে, ফেভারেবল মানে ফেভারেবল মানে ঘটতে পারে, আউটকামস। আর টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, সম্ভাবনা কতটুকু? পসিবল আউটকামস। ওই যে তোমার যে ছক্কার কথা বললাম, সেখানে তোমার কি হচ্ছে? টোটাল পসিবল হচ্ছে 6টা তল আছে, 6টা নাম্বার আছে, কিন্তু তার মধ্যে আসতে পারে কয়টা? একটা, তাই না? এটাকে আমরা তাহলে NA ভাগ NS লিখতে পারি। এখানে কি এসটাকে আমরা বলতেছি যে এসটা NS, এখানে আমরা দুটো সংখ্যা ব্যবহার করছি, NS আর NA। তাহলে NSটা হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস, এসটা হচ্ছে সেই সংখ্যাটা, সেই ঘটনাটা, আর NA হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, তাই না? নাম্বার অফ ফেভারেবল আউটকামস। আমি যদি আরেকটু সহজ করে জিনিসটা বলি বা বোঝানোর চেষ্টা করি, যে কোনো ঘটনা ঘটার নিশ্চয়তার গাণিতিক পরিমাপ হলো সম্ভাবনা। কোনো ঘটনা ঘটার নিশ্চয়তার গাণিতিক পরিমাপ হলো সম্ভাবনা। এখন বাংলায় বললাম, কিন্তু সম্ভাবনার আবিধানিক অর্থ হচ্ছে ঘটনীয়, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে অন্যভাবেও ধরি, যে এ ধরতে হবে, বা এটাকে কোনো বইতে আকারেও লেখা হয়েছে, সমান m/n। তার মানে হচ্ছে মূল ঘটনাটা, তার ঘটনার মধ্যে প্রকৃত n হচ্ছে মোট সংখ্যাটা, মোট নাম্বারটা, আর m হচ্ছে আউটকামস, কতগুলা বিদ্যমান আছে, ফলাফল। বাংলায়ও তুমি লিখতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা এই প্রবাবিলিটি সম্পর্কে হালকা কিছু ধারণা নিলাম। এখন প্রবাবিলিটি জিনিসটা আরেকটু বুঝতে গেলে কতগুলা ছোট ছোট সংজ্ঞা, মৌলিক সংজ্ঞাগুলা বিষয়ে জানতে হবে। মৌলিক সংজ্ঞার ব্যাপারে একটু জানতে হবে। আমরা বোর্ডে মুছে সেইগুলো একটু দেখি। এটা একটু মুছে ফেলি। এই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। তাহলে তোমার ধরো একটা সংজ্ঞা হচ্ছে কি পরীক্ষণ একটা সংজ্ঞা এক্সপেরিমেন্ট আর কি, এক্সপেরিমেন্ট। এখানে আমরা এক্সপেরিমেন্ট শব্দ দ্বারা কি বুঝি, পরীক্ষণ দ্বারা আমরা কি বুঝি? পরীক্ষণ হচ্ছে কোনো একটি শর্তের অধীনে কোনো একটি কাজ এক বা একাধিকবার করা হলে তাকে পরীক্ষণ বলে। আরেকবার বলি, কোনো একটি শর্তের অধীনে কোনো একটি কাজ এক বা একাধিকবার করা হলে তাকে পরীক্ষণ বলে। কোনো একটি শর্তের অধীনে কোনো একটি কাজ এক বা একাধিকবার করা হলে তাকে পরীক্ষণ বলে। যেমন উদাহরণস্বরূপ কি? একটি নিরপেক্ষ মুদ্রার দুটি পিঠ থাকে। একটা মুদ্রা যদি আমি দেখি, তাহলে তার কি থাকবে? দুইটা পিঠ থাকবে, ঠিক আছে? একটাকে আমরা হেড বলি, আর একটাকে টেল বলি। এখন মুদ্রাটি নিক্ষেপ করতে গেলে তোমাকে কি করতে হবে? তুমি হেড পাইতে গেলে তোমাকে আগে এই শর্তাধীনে তুমি এক বা একাধিকবার হেড বা টেল পাওয়ার জন্য বলতে পারো। তুমি যদি 5 বার নিক্ষেপ করো, 5 বারই তোমার হেডও আসতে পারে, আবার একবারও নাও আসতে পারে। তাহলে এটা আমি যে পরীক্ষা করলাম,
এটাই হচ্ছে মানে এইটাই হচ্ছে পরীক্ষণ আর কি। ঠিক আছে, এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট, এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার সাম কন্ডিশনস। তাহলে এক্সপেরিমেন্টকে এক কথায় আমরা কি বলবো? হ্যাঁ, এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট দ্যাট, ঠিক আছে, is an act that can be repeated, that can be repeated, that can be repeated under some condition, under একটা কন্ডিশন হতে পারে, একাধিক কন্ডিশন হতে পারে, আন্ডার সাম কন্ডিশন, কিছু শর্তের অধীনে, কন্ডিশন, আন্ডার সাম কন্ডিশনস, একাধিক শর্ত হতে পারে, আন্ডার সাম কন্ডিশন। তাহলে এটা হলো পরীক্ষণ। তাহলে এটা তো আমরা বুঝলাম যে হেড টেল দিয়ে আমরা বুঝলাম। আচ্ছা, এরপরটা আসো, এরপরটা কি? দৈব পরীক্ষা। ঠিক আছে, দৈব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপরটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা, 2 নম্বরটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট অথবা দৈব, হঠাৎ পরীক্ষা আর কি, বুঝছো, এলোমেলো পরীক্ষা, পরীক্ষণ, দৈব পরীক্ষণ। তাহলে এটা কি, এটার সংজ্ঞায় কি বলা যায়? একটি না, যখন কোনো পরীক্ষণের সম্ভাব্য ফলাফল জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো এক নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটি পাওয়া যাবে তা চেষ্টা সম্পন্ন হওয়ার আগে নিশ্চিতভাবে বলা যায় না, তখন সেই পরীক্ষণকে দৈব পরীক্ষণ বলে। ঠিক আছে, তাহলে দৈব পরীক্ষণের সংজ্ঞাটা আমি আরেকবার বলি কি, একটি পরীক্ষাতে তখনই দৈব পরীক্ষা বলা হয় যখন এর সম্ভাব্য সকল ফলাফল জানা থাকে কিন্তু পরীক্ষাটির কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটি পাওয়া যাবে তা চেষ্টা সম্পন্ন হওয়ার আগে, মানে চেষ্টা সম্পন্ন হওয়ার আগে নিশ্চিতভাবে বলা যায় না। ঠিক আছে, নিশ্চিতভাবে বলা যায় না, এটা হচ্ছে দৈব পরীক্ষণ। যেমন তোমরা জি, অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতেছে, আমরা তো মোটামুটি জানি যে জি এর মান হলে 9.8 হবে, কিন্তু তুমি যতবারই বিভিন্ন পরীক্ষা করো, কোন পরীক্ষার মাধ্যমে হয়তো 9.81 আসতেছে বা 9.5 আসতেছে, 9.6 আসতেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোন পরীক্ষাটা তোমার অ্যাকুরেট রেজাল্টটা চলে আসবে সেইটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বলা যায় না। হ্যাঁ, তাহলে এই র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট ইন হুইচ অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স। পূর্বেই জানা থাকে, সম্ভাব্য উপায়গুলো পূর্বেই জানা থাকে। হ্যাঁ, ইন র্যান্ডম এক্সপেরিমেন্ট দি প্রসেস ক্যান বি রিপিটেড আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। ঠিক আছে, এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট ইন হুইচ অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স। ঠিক আছে, তো এটা আর লিখলাম না, এটা তো সহজ। একটা তুমি যদি টস করো একটা কয়েন, তাহলে হেড আর টেল দুইটা আছে। ঠিক আছে, তাহলে আমরা তো আগেই জানি হয় হেড আসবে নাহলে টেল আসবে, এটা তো জানি। তাহলে কোনটা আসবে সেটা পরীক্ষা শেষ না করা পর্যন্ত কিন্তু বলতে পারতেছি না কোনটা আসবে। তাহলে এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে ট্রায়াল। ট্রায়াল বা চেষ্টা। ঠিক আছে, 3 নম্বর আমাদের জানা লাগবে, 3 নম্বর আমাদের জানা লাগবে ট্রায়াল, ট্রায়াল বা চেষ্টা। হ্যাঁ, চেষ্টা, চেষ্টাটা কি? হোয়াট ইজ ট্রায়াল? ট্রায়াল ইজ দ্য স্পেশাল কেস অফ এক্সপেরিমেন্ট। ছোট্ট একটা কথা, ট্রায়াল ইজ দ্য স্পেশাল কেস অফ এক্সপেরিমেন্ট, স্পেশাল কেস অফ এক্সপেরিমেন্ট। ট্রায়াল ইজ দ্য স্পেশাল কেস অফ এক্সপেরিমেন্ট। ঠিক আছে,
তাহলে কোনো একটি দৈব পরীক্ষা যতগুলো পুনরাবৃত্ত কাজের সমন্বয়ে গঠিত তার প্রতিবারের কাজকে একটি চেষ্টা বা ট্রায়াল বলে। আবার বলি, কোনো একটি দৈব পরীক্ষা যতগুলো পুনরাবৃত্তি কাজের সমন্বয়ে গঠিত তার প্রতিবারের কাজকে একটি চেষ্টা বা ট্রায়াল বলে। ঠিক আছে, যেমন তুমি একটা টস বা কয়েনকে নিক্ষেপ করলা, তাহলে একবার নিক্ষেপ করাটাই হচ্ছে আমার জন্য একবার ট্রায়াল। টসিং এ কয়েন সার্টেন টাইম ইজ অ্যান এক্সপেরিমেন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাকশন ইজ এ ট্রায়াল। তাহলে নির্দিষ্ট সময়ে এটাকে নিক্ষেপ করাটা হলো, টস করাটা হলো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আর এটার যে একটা পৃথক একটা অ্যাকশন হইলো, হ্যাঁ, এটা হলো চেষ্টা। প্রতিটি নিক্ষেপ হলো একটা চেষ্টা। ঠিক আছে, নেক্সটে চলে যাই, নন র্যান্ডম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, নেক্সটে চলে যাই, র্যান্ডম এক্সপেরিমেন্টে আমাদের জন্য বেশি দরকার। তারপরে আছে নন র্যান্ডম এক্সপেরিমেন্ট। 4 নম্বরে আছে নন র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, নন র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? An experiment is called non-random experiment when the outcomes is unique or certain. অর্থাৎ আউটকামসটা যদি সার্টেন হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, হ্যাঁ, তুমি জানোই যে এটাই হবে, or result is unique or certain, then it is called non-random experiment. যেমন তোমার রাস্তায় চলতেছো, ট্রাফিক সিগন্যাল পড়লো, তো ট্রাফিক সিগন্যাল তো তুমি গ্রিন সিগন্যাল আসলে তুমি নিশ্চিত জানো যে এখন একটু পরে গ্রিন সিগন্যাল আসবে এবং তুমি চলে যেতে পারবা, তাহলে সেটা হবে, এটা তো তোমার গ্রিনের পরে ইয়েলো আসবে, ইয়েলোর পরে রেড আসবে, তাহলে এটা তো তোমার সিরিয়ালি জানাই আছে, তাহলে এটা হলো নন র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, তারপরে আমাদের জন্য আছে কি স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র। আমি কি একটু নিচে যেতে পারি? হ্যাঁ, স্যাম্পল স্পেস আমাদের জন্য জায়গা আছে। 5 নাম্বারটা হইল স্যাম্পল স্পেস, বা এটাকে আমরা বাংলায় বলবো নমুনা ক্ষেত্র। সেটা কি? স্যাম্পল স্পেস। The set of all possible outcomes of a random experiment is known as sample space. কি বললাম? The set of all possible outcomes. এটা কি? এটাকে আমরা বলতেছি the set of all possible outcomes. হ্যাঁ, the set of all possible outcomes of a random experiment. Of a random experiment, of a random experiment is called sample space. একটু সহজ করে বুঝিয়ে বলি, নমুনা ক্ষেত্র হচ্ছে কোনো একটি দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলে। যতগুলো ফলাফল হতে পারে, যেমন একটা ছক্কার গুটি যদি তুমি নাও, সেখানে 6টা অবস্থা আছে, 1 2 3 4 5 6, তাহলে এই 6টা মিলে হলো আমার নমুনা ক্ষেত্র। কিংবা তুমি একটা কয়েন নিলা, হেড অ্যান্ড টেইল, তাহলে সেই কয়েনের যে তোমার যে নমুনা ক্ষেত্র, তাহলে এস হবে হেড আর টেল, দুইটা, এছাড়া তো আর নাই। একটা কয়েনের এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেট আকারে যদি লিখতে পারি এইভাবে, অথবা আমরা যদি ওই ছক্কার গুটির কথা বলি, হ্যাঁ, তাহলে এখানে আমাদের জন্য 4 5 6 এই কয়টা আছে, দেখা যাচ্ছে কিনা দেখি, যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্রের সাথে সাথে আবার চলে আসবে নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট। নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট। তাহলে স্যাম্পল পয়েন্ট কি?
ইচ আউটকামস ইন এ স্যাম্পল স্পেস ইজ কল্ড এ স্যাম্পল পয়েন্ট। হ্যাঁ, এই লাইনটা কি লেখার সুযোগ আছে না আমাদের উপরে চলে যেতে হবে? হ্যাঁ, তাহলে এর পরেরটা আমরা আসি, 5-এর পরে 6, স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট এটা হবে কি নমুনা বিন্দু, না নমুনা বিন্দু। তাহলে এখানে কি বলা হচ্ছে, নমুনা বিন্দু কোনটা? ইচ আউটকামস অফ ইন এ সিম্পল স্পেস, ইচ আউটকামস। তাহলে এখানে আমরা কি লিখব? ইচ আউটকামস, হ্যাঁ, ইন এ স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস ইজ কল্ড এ স্যাম্পল পয়েন্ট। প্রত্যেকটা পৃথক পৃথকভাবে এক একটা স্যাম্পল পয়েন্ট। আশা করি বুঝে ফেলেছো এটা। কোনো একটি দৈব পরীক্ষণের সম্ভাব্য সকল ফলাফলের সেটকে নমুনা ক্ষেত্র বলা হয় এবং নমুনা ক্ষেত্রের উপাদানগুলোকে নমুনা বিন্দু বলা হয়। নমুনা ক্ষেত্রের উপাদানগুলো, হেড একটা স্যাম্পল পয়েন্ট, টেইল একটা স্যাম্পল পয়েন্ট। খুবই সহজ, বুঝে ফেলেছো। তারপরের টপিকসটা আমাদের কি হবে? তারপরের টপিকসটা আছে আমাদের ঘটনা, ইভেন্ট, তাই না? তারপরে আমরা বলবো ইভেন্ট বা ঘটনা। তাহলে ওটা আমরা লিখি। হ্যাঁ, এরপরে আমাদের আছে ইভেন্ট। ইভেন্ট মানে কি? ঘটনা। তাহলে এই ঘটনা সম্পর্কে আমাদের জানতে হবে, কাকে আমরা ঘটনা বলি? এনি সাবসেট অফ স্যাম্পল স্পেস ইজ কল্ড ইভেন্ট। হ্যাঁ, খুবই সহজ কথা। এনি সাবসেট, সাবসেট, তাই না? এনি সাবসেট অফ স্যাম্পল স্পেস ইজ কল্ড, আমি স্যাম্পল স্পেসটাকে সংক্ষেপে লিখলাম, ইজ কল্ড ইভেন্ট, তাই না? এনি সাবসেট অফ স্যাম্পল স্পেস is called event. Any statement regarding one or more of the sample point of a sample space recorded from a random experiment is known as event. একটু সহজ করে বাংলায় বলি, হ্যাঁ, একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে কোনো পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে। নমুনা সেটের উপসেটকে ঘটনা বলে। হ্যাঁ, দুইভাবে বলা যায়। নমুনা সেটের উপসেটকে ঘটনা বলে, নমুনা সেটের উপসেটকে ঘটনা বলে, অথবা বলতে পারি কোনো পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে। ঠিক আছে? যেমন যে আমরা ছক্কার কথা বললাম, সেখান থেকে আমরা যে কোনো কয়টা নিতে পারি। যেমন তোমার এস হচ্ছে কি 1 2 3 4 5 6, এটা হচ্ছে এস। আর এটার থেকে ঘটনা আমরা নিতে পারি 2 4 6, এটা হচ্ছে একটা ইভেন্ট। এটা হচ্ছে ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট। আর এটা হচ্ছে কি স্যাম্পল স্পেস। আচ্ছা, তারপরে এর মধ্যে সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। হ্যাঁ, ইম্পসিবল ইভেন্ট তো নামে বোঝাই যাচ্ছে যে এটার আসলে ইম্পসিবল। তো এখন তুমি যদি ছক্কার গুটি থেকে 7 তুলতে চাও, 8 আনতে চাও, এটা তো সম্ভব না। ওটার মানই আছে 6 পর্যন্ত, তাহলে 7 8 কীভাবে হবে? তাহলে এগুলা অনেক সহজ কথা, বোঝা যাবে। আর সরল ইভেন্ট, সিম্পল ইভেন্ট কী হবে? হ্যাঁ, সিম্পল ইভেন্ট হবে when a event corresponds to a single possible outcomes, then it is called simple event. হ্যাঁ, যে কোনো একটা ঘটতে পারে, সেটা হলো সিম্পল। ছক্কার গুটির মধ্যে 1 থেকে 6-এর যে কোনো একটা আসতে পারে, এটা সিম্পল। হ্যাঁ, হেড আর টেলের মধ্যে একটা আসতে পারে, এটা সিম্পল। কম্পাউন্ড কোনটা? when an event corresponds to a set of possible outcomes, then it is known as composite or compound event. ঠিক আছে? তাহলে জটিল ইভেন্ট কোনটাকে আমরা বলতেছি? কম্পাউন্ড বা জটিল, যৌগিক। সেটা হচ্ছে একের অধিক নমুনা বিন্দু দ্বারা গঠিত
একের অধিক নমুনা বিন্দু দ্বারা গঠিত ঘটনা। ঠিক আছে, যেমন জটিল ইভেন্ট, কম্পাউন্ড যেটা আর কি, কম্পাউন্ডের কথা বলি, কম্পাউন্ড ইভেন্ট, সেটার একটা এক্সাম্পল হচ্ছে, মনে করো যে সেটটা হচ্ছে এরকম হেড হেড, টেল টেল, এটা তো জটিল, এটা তো হইতে নাও পারে, তাই না? একই সাথে একই সাথে 2, 4 এরকম ঘটলো, এটা তো হবে না, তাই না? একই সাথে তো ঘটতে পারে না, যে কোনো একটা ঘটতে পারে। ঠিক আছে, এরপরে তো মোটামুটি আমরা সংজ্ঞাগুলা আরো দু একটা আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, নেক্সট হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। সেটা হচ্ছে কোনো পরীক্ষণের প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান হলে উক্ত ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। কোনো পরীক্ষণের প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান হলে, ঠিক আছে, সম্ভাবনা সমান হলে তাকে, উক্ত পরীক্ষণের প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান হলে উক্ত ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। এটা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। তারপরে আমরা কি যাব, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। 9 নম্বরে আমরা যাব মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথার অর্থ কি হবে? সেটা হচ্ছে এক্সক্লুসিভ মানে বিচ্ছিন্ন ঘটনা আর কি, কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বিচ্ছিন্ন, পারস্পরিক বিচ্ছিন্ন ঘটনা, এভাবে বলতে পারি। পরস্পর বর্জনশীল ঘটনাও বলতে পারি। এক্সক্লুসিভ বর্জনশীল ঘটনা বলতে পারি, পারস্পরিক পরস্পর বর্জনশীল ঘটনা, এভাবে আমরা বলতে পারি। তাহলে সেটা কি হবে? ইফ 2 or more events cannot occur together, ঠিক আছে, এটা কি বলতে পারি? ইফ 2 or more event cannot occur কি together, if 2 or more events cannot occur together, ঠিক আছে, cannot occur together, they are called mutually exclusive event। দুইটা অথবা তার অধিক ঘটনা যদি একত্রে ঘটতে না পারে তাহলে তাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা হবে। There is no common element in 2 or more event, ঠিক আছে, তাহলে কি হবে? There is no common element in 2 or more events which constitute mutually exclusive event। একটু যদি বাংলায় সহজে বুঝিয়ে বলি, কোনো দৈব পরীক্ষায় যদি 2 বা ততোধিক ঘটনা এমন হয় যে তাদের যে কোনো দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব নয়, তাহলে ওই ঘটনাগুলোকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। ঠিক আছে, ঘটনাগুলোর মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকে না। ঠিক আছে, ঘটনাগুলোর মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। যদি আমি এটাকে সেট আকারে বুঝাই, তাহলে ধরো এ একটা সেট, এখানে আছে 2, 4, 6, আর একটা বি সেট, সেখানে আছে কি 1, 3, 5। তাহলে এদের মধ্যে কোনো মিল নাই, ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল। এখানে মূল ইভেন্টটা ছিল S1, 2, 3, 4, 5, 6, কিন্তু এ আর বি যে অবস্থায় আছে তাদের এ আর বি এর মধ্যে কোনো কিন্তু মিল নাই। ঠিক আছে, তাহলে কমন পয়েন্ট নাই, তাহলে এ ইন্টারসেকশন বি হলো নাল হয়, তাই না? তাহলে
এটা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। তাহলে অবর্জনশীল ঘটনা, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কোনটা? হ্যাঁ, এটা নিচে দেখা গেল না, আমি লেখাটা এই যে এইভাবে দেখাচ্ছি। এস হচ্ছে তোমার 1 থেকে 6 পর্যন্ত, এ হচ্ছে 2 4 6, আর বি হচ্ছে 2 4 6, আর বি হচ্ছে 1 3 5। ওটা 1 3 লিখছি, 3টা বোঝা যাচ্ছে কিনা। তার মানে এ আর বির মধ্যে কোনো কমন নাই, এটা নাল। হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। এটাকে বাংলায় বলবো পরস্পর বর্জনশীল ঘটনা। তাহলে পরস্পর অবর্জনশীল ঘটনা কোনটা হবে? হ্যাঁ, এটার পরে এইখানে আসি, উপরে চলে আসি। মিউচুয়ালি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাই না? পরেরটা কি হবে? নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এটা 10 নাম্বার দেই। নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট সেটা কি? ইফ দ্য অকারেন্স of an event A is partial or similar to the occurrence of another event B, then the event A and B are non-mutually exclusive event. হ্যাঁ, অথবা আমরা এইভাবে বলতে পারি when two or more events have common elements. হ্যাঁ, এটা সহজ কথায় বলতে পারি when two or more elements, হ্যাঁ, when two or more events, elements না, events two or more events কি হবে? events have common elements, have common elements in a random experiment, in a random experiment, ঠিক আছে? in a random experiment, then these are called non mutually exclusive event. তাহলে then these are called non mutually exclusive event. তার মানে বোঝাই যাচ্ছে কথাটা, কোনো দৈব পরীক্ষায় 2 বা ততোধিক ঘটনা একই সাথে ঘটা সম্ভব হলে তাদের মধ্যে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে, তাদেরকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে, ঠিক আছে? তাহলে যেমন মনে করো এস, ওই এসটা দিয়ে যদি আমি বুঝাই, এস হচ্ছে 1 1 2, হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 5 6, হ্যাঁ, তাহলে এ হচ্ছে এর মধ্যে 1 2 3, আর বিতে আছে 2 4 6। তাহলে এ আর বি এর মধ্যে কমন কোনটা? একটা কমন আছে, তাই না? এ আর বি এর মধ্যে দেখো যে একটা কমন সংখ্যা চলে আসছে। তুমি যদি এখন এখানে আর নাল পাবা না, এটা মুসি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি হচ্ছে কি 2 আছে এখানে কমন। ওকে, এটা তুমি ভ্যানচিত্র দিয়েও দেখাতে পারো। ভ্যানচিত্র যারা বুঝো তারা ভ্যানচিত্র দিয়ে দেখাতে পারো, খুবই ইজি। তো আমরা সংজ্ঞাগুলা পড়তেছি অনেকক্ষণ ধরে। তারপরে আছে কি নিশ্চিত ঘটনা, তাই না? শিওর ইভেন্ট, নিশ্চিত ঘটনা মানে শিওর ইভেন্ট। নিশ্চিত ঘটনা কোনটা? অ্যান ইভেন্ট হুজ অকারেন্স ইজ এ মাস্ট ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ নোন এজ শিওর ইভেন্ট। এগুলো তো নামই বোঝা যায়, এগুলো হয়তো পড়ে নিলেই হবে, বুঝবা। আমি কয়েকটা নাম বলে দিই। এরপরে আমাদের আছে কি শিওর ইভেন্ট। হ্যাঁ, তাহলে এটা বুঝছো যে সার্টেন ইভেন্ট, শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট, অ্যান ইভেন্ট হুজ অকারেন্স ইজ এ মাস্ট ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ নোন এজ শিওর ইভেন্ট। ঠিক আছে? এখন
এটার মধ্যে উদাহরণ কি, যেমন তোমার নমুনা ক্ষেত্র হচ্ছে কোনো একটা স্যাম্পল স্পেস, নমুনা ক্ষেত্র হচ্ছে এস আর ঘটনা হচ্ছে এ। হ্যাঁ, এ একটা ঘটনা, কিন্তু যদি যদি এ ইকুয়াল টু এস হয়ে যায়, যদি এ ইকুয়াল টু এস হয়, তবে এই ঘটনাকে নিশ্চিত ঘটনা বলে যাবে। তখন সম্ভাবনা হবে, ঘটনা ঘটার সম্ভাবনা হবে 1, তাই না? আচ্ছা, অনিশ্চিত ঘটনা কোনটা? তাহলে আনসার্টেন ইভেন্ট। হ্যাঁ, শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট, শিওরকে আমি সার্টেনও বলতে পারতাম, সার্টেনও বলা যায় আর কি, সার্টেন। হ্যাঁ, সার্টেন ইভেন্ট বলা যায় শিওরকে, শিওরকে বলা যায় সার্টেন ইভেন্ট। আর আরেকটা আছে আনসার্টেন, তাইলে হ্যাঁ, সার্টেন থাকলে আনসার্টেন, আনসার্টেন ইভেন্ট। সেটা কি হবে আনসার্টেন ইভেন্ট? অনিশ্চিত ঘটনা। যদি কোনো একটি ঘটনা এমন হয় যে উহা পরীক্ষণের কোনো এক পর্যায়ে ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে, পরীক্ষণের এক পর্যায়ে ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, তবে ঘটনাটিকে অনিশ্চিত ঘটনা বলে। তো আনসার্টেন ইভেন্টটা কি হবে? when the outcomes of an event may or may not happen, when the outcomes of an event may or may not happen, then this type of event is called an uncertain event. ঠিক আছে, আনসার্টেন ইভেন্ট তো সহজেই বোঝা যায় যে তোমার এখানে হেড আর টেইলের যে কোনো একটা হইতে পারে। তাহলে এটা হলো কোনটা হবে? এটা হেড একটা আনসার্টেন ইভেন্ট, হেড পড়াটা হবে একটা আনসার্টেন ইভেন্ট। ঠিক আছে, আরেকটা আছে ইম্পসিবল ইভেন্ট। আরেকটা ইভেন্ট, মোটামুটি আমরা ইভেন্টগুলা এগুলা ছোট ছোট অনেক জিনিস আছে। হ্যাঁ, আরেকটা আছে কি ইম্পসিবল ইভেন্ট, অসম্ভব ঘটনা। যেমন হেড আর টেল একত্রে পড়ার ঘটনা ইম্পসিবল, দুইটা একত্রে পড়তে পারবে না, তাই না? ইম্পসিবল ইভেন্ট। আরেকটা আছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ইভেন্ট। তাহলে দেখো নিচে আর লেখা যাবে না, উপরে চলে যাই। তারপরে আমাদের আছে 12-13 নম্বরে বলেছিলাম অবশ্য ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে, এটা বলেছিলাম ইম্পসিবল ইভেন্ট, এটা তো বুঝে ফেলেছ, ইম্পসিবল ইভেন্ট। আর তারপরে বলতেছি কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্ট মানে কি? পূরক। কমপ্লিমেন্টারি ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ইভেন্ট কোনো নমুনা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনার অনুকূল ফলাফলগুলো বাদ দিয়ে অবশিষ্ট ফলাফলগুলোর সেটকে প্রথমোক্ত ঘটনার পরিপূরক ঘটনা বলে। পরিপূরক মানে তো ওই একটা কমনগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে নেওয়া, তাই না? হ্যাঁ, তাহলে কোনো নমুনা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনার অনুকূল ফলাফলগুলো বাদ দিয়ে অবশিষ্ট ফলাফলগুলোকে নিয়ে যে সেট করা হয় তাকে প্রথম ঘটনার পরিপূরক ঘটনা বলে বা কমপ্লিমেন্টারি ইভেন্ট বলে। তাহলে যেমন তোমার এ ইউনিয়ন এ প্রাইম হলো এস, টোটাল সিস্টেমটা, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো কমপ্লিমেন্টারি ইভেন্ট। আরেকটা আছে সাপ্লিমেন্টারি ইভেন্ট, সম্পূরক। হ্যাঁ, কমপ্লিমেন্টারি, আরেকটা আছে সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি ইভেন্ট। সেটা কি?
সাপ্লিমেন্টারি ইভেন্ট, এখানে ডাবল পি হবে, সাপ্লিমেন্টারি ইভেন্ট। সাপ্লিমেন্টারি ইভেন্ট সেটা হচ্ছে কোনো একটি নমুনা ক্ষেত্র এসে হ্যাঁ কে সংখ্যক বর্জনশীল ঘটনা আছে। কোনো একটি নমুনা ক্ষেত্রে কে সংখ্যক বর্জনশীল ঘটনা আছে, তবে ঘটনাসমূহকে সম্মিলিতভাবে সম্পূরক ঘটনা বলে। ঠিক আছে, ধরো এইভাবে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি যে নমুনা ক্ষেত্র এস এর মধ্যে নমুনা ক্ষেত্র হচ্ছে এস এবং এখানে বর্জনশীল ঘটনাগুলো হচ্ছে A1, A2, A3 ইত্যাদি। তাহলে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এইভাবে যদি আমরা করে যাই, এইভাবে কতগুলা কে সংখ্যক এ কে, তাহলে টোটাল সিস্টেমটাই তো হবে এস, টোটাল সিস্টেমটা এস হবে, তাই না? তাহলে ঘটনাসমূহকে সম্মিলিতভাবে সম্পূরক ঘটনা বলে। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে আমরা সংজ্ঞাগুলো শেষ করছি প্রায়, বলা যায় সংজ্ঞা প্রায় শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আরও কিছু সংজ্ঞা আছে সহজ। একটা হচ্ছে ফাইনিট স্যাম্পল স্পেস, ইনফাইনিট স্যাম্পল স্পেস। হ্যাঁ, তো এই ছোট ছোট সংজ্ঞাগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডেফিনেশনগুলো সেগুলো আমরা পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ, তোমরা ওই সেটের যে সেট তোমরা সেই নবম দশম শ্রেণী থেকে পড়ে আসতেছো, সেই সেটটা যদি ভুলে যাও তাহলে একটু রিভিশন দিয়ে রাখতে পারো, সেটটা এখানে মাঝে মাঝে লাগবে। তো আজকের মতো এখানে শেষ করতেছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা প্রবাবিলিটির 3 প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।